আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটি হচ্ছে আমাদের ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি, এটি হচ্ছে 7 কলেজের একটি সাবজেক্ট, যেটি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকের চ্যাপ্টার 2 এর থেকে আলোচনা হবে। এবং আমরা চ্যাপ্টার 2 এর যে গুরুত্ব সেটি সম্পর্কে অলরেডি আলোচনা করেছি। এখন যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে এর পরবর্তী যে অংশগুলো। বেসিক্যালি হচ্ছে এই বেসিক্যালি চ্যাপ্টার 2 যেটা, সেটি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ফর ফাইনাল এক্সামিনেশন। যারা মনে করছেন যে শতভাগ কমন পেতে চান, তাদের জন্য এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কারণ হলো এখান থেকে কোশ্চেন থাকবে থাকবে থাকবে। যারা লাইভ ক্লাসে ছিলেন তাদেরকে তো ডেফিনেটলি আমরা তখন গাইড করেছি আজকে যে কাজগুলো। আমরা আগে ভিডিওটা একটু পরিবর্তন করেছি, নোটের একটু পরিবর্তন আসছে। তারপরে এটি যত পরীক্ষা কাছে আসছে তত এটি আপডেট হতে থাকে এবং একটি যত গুরুত্বপূর্ণ সাজেশন আমরা যদি পাই তাহলে আপনাদেরকে প্রোভাইড করবো, সে ব্যাপারেও চিন্তা রয়েছে। আর এখানে 40 থেকে 36 এটি আপনাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। আমি এখন যে কোশ্চেনগুলো আলোচনা করছি সেগুলো। তো আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই, এখানে প্রথমে যে কোশ্চেনটা দেখতেছেন এই যেটা, আইসো প্রিন নিয়ম কি? বিজ্ঞানী ওয়ালস এই নিয়মটি প্রদান করেন। এই নিয়ম অনুযায়ী প্রায় সকল প্রাকৃতিক টার্পিনয়েড যৌগের কার্বন কাঠামো 5টি কার্বন বিশিষ্ট আইসোপ্রিন ইউনিট C5H দিয়ে গঠিত। টার্পিনয়েড সাধারণত সংকেত হলো এখানে এই যে একটা এই চিহ্ন দেখতেছেন, এই চিহ্নটা কিন্তু হবে না, এটা কিন্তু কারেকশন করে নিয়ে, মানে এখানে এই যে চিহ্নটা এটা ডলার সাইনের মতো দেখাচ্ছে, তাই না? এই ডলার সাইনটা কিন্তু হবে না, টার্পিনয়েডের এটা কিন্তু এটা হবে না, তো এটা বাদ। C5H8N মানে হলো এই আপনার আইসোপ্রিন ইউনিট, এটার নাম হচ্ছে আইসোপ্রিন ইউনিট। এই আইসোপ্রিন ইউনিটটা এন সংখ্যক মাল্টিপ্লাই হয়, যেমন করে আমরা পলিমারের ক্ষেত্রে দেখেছি এন সংখ্যক মাল্টিপ্লাই হয়, ঠিক একই ওয়েতে এখানে এন সংখ্যক মাল্টিপ্লাই হয়ে আপনার আইসোপ্রিন নিয়ম বা আইসোপ্রিন রুল গঠিত হয়। তো এই টার্পিনয়েড গুলো গঠিত হয়। এই টার্পিনয়েড গুলো গঠনের জন্য আমাদের যেমন পলিথিন গঠনের জন্য কি হয়, ইথিলিন যে মনোমার, সে মনোমারটা মাল্টিপ্লাই হয় এন সংখ্যক ইউনিটে হয়ে ইথিলিন গঠন করে। ঠিক ওই রকম আইসোপ্রিন হচ্ছে একটা ইউনিট, যে ইউনিটটা কিসের জন্য দরকার হয়, টার্পিনয়েড গঠনের জন্য। তো আইসোপ্রিন হচ্ছে একটা রুলস মূলত, যে এটাকে মাল্টিপ্লাই হবে C5H8 থাকবে। সাধারণত আমরা জানি যে C5 থাকলে কি দ্বিগুণের দুটো বেশি হাইড্রোজেন থাকে, কার্বন যে কটা থাকবে তার দ্বিগুণের দুটো বেশি হাইড্রোজেন থাকে। তাহলে C5H8 তাহলে 5×10 আর 2 12 হওয়ার কথা ছিল, কিন্তু 12 নাই। আচ্ছা, তাহলে এটা গেল আইসোপ্রিন ইউনিটের গঠন ও সংকেত। এই যে আইসোপ্রিন ইউনিটের রাসায়নিক নাম হচ্ছে 2B5 1,3-9। এটা যদি আপনি এক্সটেনশন করেন তাহলে এই যে পাবেন। আচ্ছা, স্পেশাল আইসোপ্রিন রুল এটা কি? ইনগোল্ড এই নিয়মটি দেন। এটি অনুসারে টার্পিনয়েড অণুতে আইসোপ্রিন ইউনিটগুলো একে অপরের সাথে মাথা থেকে লেজ বা হেড টু টেল পদ্ধতি যুক্ত থাকে, অর্থাৎ একটি ইউনিটের প্রথম কার্বন অন্য ইউনিটের চতুর্থ কার্বনের সাথে যুক্ত হয়। এই যে একটা ইউনিটের প্রথম কার্বন অন্য ইউনিটের চতুর্থ কার্বনের সাথে যুক্ত হবে, এটি কি বলা হচ্ছে, এই আপনার যেটি স্পেশাল আইসোপ্রিন রুল। তাহলে দুটো জিনিস, একটা আইসোপ্রিন জিনিসটা কি সেটা আমরা বুঝলাম, আর হচ্ছে স্পেশাল আইসোপ্রিন যেটা, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে যখন দুইটা আইসোপ্রিন একসাথে কানেক্টেড হবে তখন কিন্তু কানেকশনটা কিভাবে হবে, হেড টু টেল এবং 14 নম্বর কার্বনের সাথে, এটা হচ্ছে স্পেশাল। আপনার আইসোপ্রিন পড়লে, আইসোপ্রিন যদি আপনি বুঝে থাকেন 5 কার্বন, ওই যে পলিথিনের উদাহরণটা মনে রাখেন যে ইথিলিনের মনোমার যুক্ত হয়ে পলিথিন গঠিত হয়, ঠিক সেরকম ভাবে আইসোপ্রিন গুলো মাল্টিপ্লাই হয়ে টার্পিনয়েড গঠিত হয়। এবং এখানে যখন এই একটা সাথে একটা যদি যুক্ত হওয়ার ক্ষেত্রে যদি হেড টু টেল গঠিত হয়, যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলি স্পেশাল আইসোপ্রিন রুল। আচ্ছা, আইসোপ্রিন নিয়মের দুটি ব্যতিক্রম, কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম গুলো মুখস্থ করে ফেলবেন। একটা হেড টু টেল আর একটা হচ্ছে স্কোয়ালিন। হ্যাঁ, আর এই যে হেড টু টেল থেকে যুক্ত হওয়াটা আইসোপ্রিন রুল, তাই না? কিন্তু এই রুলের ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে স্কোয়ালিন, যা স্টোরেজ তৈরি করতে সাহায্য করে। আর ক্যারোটিনয়েড,
যা বিটা ক্যারোটিন তৈরি করে। স্কোয়ালিন আর বিটা ক্যারোটিন, বুঝতে পারছেন? স্কোয়ালিন আর বিটা ক্যারোটিন এই দুটা প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে এই স্পেশাল আইসোপ্রিন রুল যেটা, সেই আইসোপ্রিন রুলের কি হয়, ব্যতিক্রম দেখা যায়। তো ব্যতিক্রমটা মনে রাখতে হবে। 40 নম্বর কি বলছি আমরা? 40 নম্বরে বলছি কোন টার্পিনয়েড আইসোপ্রিন ইউনিটের সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়? নির্ণয় করা হয় হচ্ছে আপনার এই যে কোন টার্পিনয়েডের মোট কার্বন সংখ্যা 5 দিয়ে ভাগ করলে আইসোপ্রিন ইউনিটের সংখ্যা পাওয়া যায়। মানে আহ কোন টার্পিনয়েডের মোট কার্বন সংখ্যা যতগুলো কার্বন আছে, সেই কার্বন মানে এন ইকুয়াল টু কি? এন ইকুয়াল টু হচ্ছে টোটাল নাম্বার অফ কার্বন ডিভাইডেড 5। এটা মনে রাখেন, এই একটা সূত্র মনে রাখলে আপনার এই প্রশ্নটা উত্তর হয়ে যাবে যে কোন টার্পিনয়েডের আইসোপ্রিন ইউনিটের সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়। আইসোপ্রিন ইউনিটের সংখ্যা নির্ণয় করা হবে যে টোটাল নাম্বার অফ কার্বন এন ইকুয়াল টু, সূত্র হচ্ছে এন ইকুয়াল টু টোটাল নাম্বার অফ কার্বন, টোটাল নাম্বার অফ পিসিজিএম, টোটাল নাম্বার অফ কার্বন ডিভাইড বাই 5। এটা ভাগ দিলে আপনি যা পাবেন সেটি হচ্ছে আইসোপ্রিনের আইসোপ্রিন ইউনিটের সংখ্যা। অর্থাৎ একটা টার্পিনয়েডে কতগুলো আইসোপ্রিন আছে সেটা কিভাবে বের করবে? বের করতে হবে এইভাবে। যেমন উদাহরণস্বরূপ দেখেন, একটা উদাহরণ দেওয়া আছে নিমোনিন, এই উদাহরণটা মনে রাখতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো আমরা আমরা হচ্ছে এরপরের আলোচনায় যাচ্ছি। তাহলে এখান থেকে কিন্তু এই আইসোপ্রিন থেকে আপনাদের যে সিলেবাস, সিলেবাসের দিকে যদি একটু খেয়াল করেন, আমি একটু সিলেবাসটা দেখতে চাই। এই যে এখানে দেখেন অ্যালকিনয়েডের আপনাদের নিজের কাছে সিলেবাস থাকার কথা সবার কাছে। এই যে আহ, আহ, এই যে থার্ড এটা আইসোপ্রিনের টার্পিনয়েডের ভিতরে আইসোপ্রিনটা আছে, কিন্তু কোনো কোনো বইতে এটা যেহেতু অ্যালকালয়েড ওর ভিতরে চলে আসছে, সেজন্য আমরা এখানে আলোচনা করে নিলাম, কিন্তু এটা পরের চ্যাপ্টার আছে। তো 3 নম্বর চ্যাপ্টারের কিছু অংশ এখানে আলোচিত হয়ে গেল, যেটা আপনি পরবর্তীতে ওইখানে দেওয়ার চেষ্টা হবে। তো সো আমরা এটা এখন ব্রড কোশ্চেনে যাব। তো ব্রড কোশ্চেনের ক্ষেত্রে আমরা অ্যালকোহলের সকালবেলায় পড়েছি, মানে আগের একটা যে লাইভ ক্লাস ছিল, যারা ছিল তারা সকালবেলা আলোচনা করা হচ্ছে, সেটি আপনাদের বিদ্যালয়ের রেকর্ডিং এ কিছুটা এডিট করে আবার দেওয়া হচ্ছে। তো এইখানে আমরা যে অ্যালকোহল সম্পর্কে যে জিনিসটা আলোচনা করেছি, এর কোনো ব্যতিক্রম নেই। জাস্ট এটা 1 2, এই যে 1 নম্বর কোশ্চেনটা প্রথম থেকে একদম ধারাবাহিকভাবে পড়বে। কোনো টার্মিনোলজি না বুঝলে, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে সেটি আমাদেরকে নোট রাখবেন এবং আমাদের সাথে কথা বলে নেবেন। আরটা হচ্ছে অ্যালকোহল কি প্রাকৃতিক উৎস থেকে অ্যালকোহলের নিষ্কাশনের সাধারণ পদ্ধতি বর্ণনা করো, প্রয়োজনীয় ধাপসমূহ লিখো। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যালকোহলের ক্ষেত্রে। তাহলে অ্যালকোহলের নিষ্কাশন পদ্ধতি, এই যে এখানে যান, আমরা একটু এই জায়গায় দেখি। এই যে টেস্ট অফ অ্যালকোহল, ক্যারেক্টারাইজেশন অফ অ্যালকোহল বাই কেমিক্যাল স্পেকট্রোস্কোপিক এন্ড সিনথেটিক মেথড। এই অ্যালকোহল চ্যাপ্টারের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো এই কোশ্চেনটা আমরা দেখবো যে সেপারেশন বা আপনার হচ্ছে এক্সট্রাকশন অফ অ্যালকোহল বা নিষ্কাশন, এটাকে অনেকগুলো ভাবে মানে বলা হয়। যেমন ধরেন এক্সট্রাকশন অফ অ্যালকোহল, নিষ্কাশন অফ অ্যালকোহল, হ্যাঁ, সেপারেশন অফ অ্যালকোহল ইত্যাদি। তো এই টোটালটা গেল এটা। এখন এখান থেকে আমরা আহ, অনেকগুলো আমরা টেকনিক ইউজ করে থাকি, যা ক্ষেত্র বিশেষে, মানে যেটা যখন দরকার আর কি। তো আমরা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা মেথড আমরা এখানে, বা যে একটা মেথড আমরা জেনে নেবো, যে পরীক্ষায় কত মার্কসের কোশ্চেন থাকছে, এটা তার উপরে ডিপেন্ড করে আপনারা পরীক্ষায় লিখবেন বা প্রিপারেশনটা ফুল নিতে হবে। প্রাকৃতিক উৎস থেকে অ্যালকোহল বিশ্লেষণের পদ্ধতি, এখানে হচ্ছে অ্যাসিড বেজ এক্সট্রাকশন মেথড। তাহলে এটা একটা এক্সট্রাকশন মেথড। এখানে অ্যাসিড বেজের ক্ষেত্রে কি কি আছে? অ্যাসিড বেজের ক্ষেত্রে আছে হলো আহ, উদ্ভিদ পদার্থ প্রস্তুতকরণ, তারপরে হচ্ছে ধাপ 2 অ্যাসিড দ্বারা নিষ্কাশন, আর ধাপ 3 হচ্ছে ছাঁকন, ফিল্ট্রেশন। ঠিক আছে? আর ধাপ 4 হচ্ছে খাদ যোগ করে মুক্ত অ্যালকোহলের প্রাপ্তি। এই হলো আপনার ধাপ 4 পর্যন্ত মোটামুটি এই সেপারেশনটা প্রায় হয়ে যায়। এবং ধাপ 5 হচ্ছে জৈব দ্রাবকের নিষ্কাশন, ফাইনাল স্টেজ। এবং হচ্ছে যে দ্রাবক প্রসারণ এবং বিশুদ্ধকরণ, অর্থাৎ পিউরিফিকেশন। হ্যাঁ, পুরো প্রসেসটাকে যদি আমরা একটা ফ্লো চার্টের মধ্যে দেখাই, উদ্ভিদ, তারপরে একটি ডাস্টে পরিণত করা, তারপরে অ্যাসিড টেস্ট, অ্যালকালিক অ্যালকালয়েড সল্ট, বেস ট্রিটমেন্ট, ফ্রি অ্যালকালয়েড, অর্গানিক সলভেন্ট এক্সট্রাকশন, আর পিউরিফিকেশন অফ মেথড। তাহলে হচ্ছে এখানে এই জিনিসটা মনে রাখার জন্য এই যে ফ্লো চার্টটা, এটা যদি মনে থাকে আপনি এমনি লিখতে পারবেন। এই ফ্লো চার্টটা, এই ফ্লো চার্টটা কিন্তু আপনারা পরীক্ষার হলে দুইভাবে দিতে পারবেন, এরকম করে বক্স করে দিতে পারবেন, এরকম বক্স। এখানে লিখেন উদ্ভিদ, বেশি মানে আকর্ষণ সৃষ্টি করার জন্য, কারণ হচ্ছে এটা মার্কস ক্যারি করবে। তো 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 এই ফ্লো চার্টটা না দিলে কি হবে?
দিলে ভালো হবে, দিলে আপনার হচ্ছে যে মার্কস আসবে ভালো। অ্যাসিড এক্সট্রাকশন এরকম দিবেন, এরকম করে বক্স করে দিবেন, লিখে এরকম বক্স করে দিবেন, এভাবে আরো দিয়ে দিবেন। আর যদি না পারেন তাহলে এভাবে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে যে যদি এই বক্স ইউজ করেন, আচ্ছা যদি এই বক্সটা ইউজ করেন, মানে এটাকে যদি এরকম করে বক্স করে ইউজ করেন, তাহলে তাহলে এই অংশটুকু দরকার হবে না। অঙ্কটা বুঝতে পারছি? আমি আগে এটুকু বলে দিই, এই কোশ্চেনটার উত্তর দেখেন, এই অংশটুকু এই যেখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে একদম একদম এই পর্যন্ত, ওই ওই জিনিসটা এখানে আছে, এই পর্যন্ত, এই পর্যন্ত এভাবে দেওয়া হবে। তো আমার সাজেশন হচ্ছে আপনারা এভাবে বক্স করে দেন, অথবা এরকম করে এই প্রথম বক্সটা করে লিখবেন উদ্ভিদ, তারপরে ডাউন অ্যারো দিয়ে লিখবেন হচ্ছে ডাস্ট, এরকম করে দুটো দুই রকম পদ্ধতি, মানে একই জিনিস রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে যেটা বললাম যে উপস্থাপনা করার ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবেন, পরীক্ষায় কত মার্কস আছে তার উপরে ভিত্তি করে এই দুটো জিনিস করতে হবে। তো আমরা এখন এই প্রসেসটা সম্পর্কে শিখবো, যে এই প্রসেসটা আমাদের কিভাবে হেল্প করবে instruction। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রথমেই আপনার হচ্ছে এই যে দেখেন এই কোশ্চেনটা, এই যে আহ, এই যে এটি দেখেন, এই কোশ্চেনটা অ্যালকোহল কি প্রাকৃতিক উৎস, প্রাকৃতিক উৎস থেকে প্রাকৃতিক উৎস থেকে অ্যালকোহলের যে প্রস্তুতি, সেটি আমরা কিভাবে দেখাবো সেই জিনিসটাই আমরা এখানে আলোচনা করবো। তো উত্তর শুরু হচ্ছে, অ্যালকোহলের সংজ্ঞা আমরা জানি, উদাহরণ দিয়ে দিবেন, প্রাকৃতিক উৎস থেকে অ্যালকোহল নিষ্কাশন পদ্ধতি, আমরা অ্যাসিড বেস এক্সট্রাকশন মেথড, খুব মোস্ট রিনাউন্ড একটা মেথড। এই মেথডটা অনেক সময় মানে ডিরেক্টলি পরীক্ষায় বলেই দেয় অ্যাসিড বেস এক্সট্রাকশন মেথড। তো এটা কোনোভাবে মিস করা যাবে না। প্রথমে আমরা উদ্ভিদ সংগ্রহ করবো যেখান থেকে নিষ্কাশন করবো। দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাসিড দ্বারা নিষ্কাশন করবো, মানে অ্যাসিডের সাথে রিয়াকশন ঘটাবো। অ্যাসিডের সাথে রিয়াকশন দিলে অ্যালকোহলাইড সল্ট বা ওয়াটার সলিউবল সল্ট পাবো। অ্যাসিডের সাথে রিয়াকশন দিলে আমরা কি পাবো? অ্যালকোহলাইড সল্ট বা যেটা, খুব ভালো করে খেয়াল রাখেন এই জিনিসটা। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এই যে রিয়াকশনটা কোনোভাবেই এভাবেই দেখাতে হবে, অ্যালকোহলয়েড প্লাস অ্যাসিড বেস। মানে এখানে তো আপনি কোনো স্পেসিফিক কোনো মানে প্ল্যান্ট নিয়ে কথা বলছেন না, সেজন্য কমন একটা এক্সাম্পল। আর এই জন্যই এই সাবজেক্টে মার্কস উঠানো খুব সহজ। কারণটা বলে দিবেন কেন, এই যে আপনি যে টেস্টটা করলেন, কেন কেন টেস্টটা করলেন, কারণ কি? কারণ হচ্ছে যে এখানে দেখেন, অ্যালকালয়েড লবণ আকারে জলে দ্রবণীয় হয়, অ্যালকালয়েড লবণ আকারে জলে দ্রবীত হয়। তো এইটি একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা হচ্ছে অদ্রবণীয় উদ্ভিদ আবর্জনা থেকে আলাদা হয়। অদ্রবণীয় উদ্ভিদ মানে যেগুলো মানে হয় না, পানিতে দ্রবীত হয় না, এগুলোকে ছেঁকে ফেলে দেওয়া হয়। আমরা জানি তো ছাঁকনের একটি কাজ কি। তারপরে হচ্ছে ক্ষার যোগে এটাকে অ্যালকোহলেট প্রাপ্তি, এবং হচ্ছে এখানেও এই বেজের সাথে রিয়াকশন হয়, জৈব দ্রাবক নিষ্কাশন করা হয় ক্লোরোফর্ম এবং ইথার বেঞ্জিন, যে কোনো একটা দ্বারা করা হয় এটা। আর 6 নম্বর দ্রাবকে অপসারণ করা হয়। মানে এই টোটাল জিনিসটাকে আমরা যদি আহ, আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা একটা টেকনিক ইউজ করতে পারি। সেই টেকনিকটা কি? এটা হচ্ছে এই যে গাড়িতে এসে গাড়িতে এসে অ্যালকালি ই করতে হবে না, লবণ, হ্যাঁ, গাড়িতে গাড়ি গাড়িতে এসে লবণ, গাড়ি লবণ বাড়িতে ফেলে, লবণ বাড়িতে ফেলে আনলো, আনলো
থ্রি। এইটাকে দিয়ে আপনি যদি সেন্টেন্সটা মনে রাখেন, আহ, উর্দি গাড়িতে এসে লবণ বাড়িতে ফেলে আনলো ফ্রিতে। এটা মনে রাখবেন। এই যে উ দিয়ে হচ্ছে এই উদ্ভিদ, আর গ দিয়ে হচ্ছে গুঁড়ো, এটা এসে দিয়ে হচ্ছে এক্সট্রাকশন, সল্ট লবণ দিয়ে হচ্ছে এই যে অ্যাসিড সল্ট, টেস্ট ট্রিটমেন্ট দিয়ে হচ্ছে বাড়িতে, আর ফ্রি দিয়ে হচ্ছে এটা, আম্ল দিয়ে অর্গানিক সলভেন্ট, আর ফ্রি দিয়ে হচ্ছে এই যে পিওর, পিওর দিয়ে ফ্রিতে। এইটা দিয়ে আপনি এই পুরো ফ্লো চার্টটাকে মনে রাখতে পারবেন। এবং এটাকে বেশি না, 10 থেকে 40 বার ম্যাক্সিমাম আপনি যদি সেন্টেন্সটা পড়েন, তাহলে সেন্টেন্সটা আপনার মনে হয়ে যাবে অটোমেটিক। এই সেন্টেন্সটা মনে হওয়া মানে আপনার পুরো ফ্লো চার্টটা মনে হয়ে যাবে। আর পুরো ফ্লো চার্টটা আপনার মনে থাকা মানে আপনি এমনি সাজিয়ে লিখতে পারবেন। কারণ এটা খুব বেশি কঠিন কিছু নাই এর মধ্যে। জাস্ট শুধু কি করতে হচ্ছে, আপনি উদ্ভিদকে কি করবেন, আস্ত উদ্ভিদ তো আর আপনি টেস্ট করতে পারবেন, তাহলে ডেফিনেটলি এটাকে গুঁড়া করতে হবে। তাহলে উদ্ভিদের পরে সাথে গুঁড়া চলে আসবে। গুঁড়া করে প্রথমে কি, দুই ধরনের টেস্ট, একটা অ্যাসিড টেস্ট, একটা বেসিক টেস্ট। বেসিক টেস্ট, তো অ্যাসিড টেস্ট করবেন না, আগে বেসিক টেস্ট করবেন, অ্যাসিড টেস্ট করবেন। তারপরে হচ্ছে অ্যাসিড টেস্ট করলে কি উৎপন্ন হবে, সল্ট উৎপন্ন হবে। সল্টকে কি করবেন, যেটা লবণ উৎপন্ন, লবণকে বেস ট্রিটমেন্ট করবেন, মানে খাদ দিয়ে ট্রিটমেন্ট করবেন। তারপরে খাদ দিয়ে ট্রিটমেন্ট করলে কি উৎপন্ন হবে, অ্যালকালি ফ্রি হয়ে যাবে। অ্যালকালি ফ্রি হলো, অ্যালকালি ফ্রি হলে যেটা পাইলেন তাকে কি করবেন, অর্গানিক সল্ট দিয়ে এক্সট্রাকশন করবেন। করার পরে এটাকে পিউরিফাই করবেন। দিস ইজ দ্য প্রসেস। এইভাবে করতে হবে। তাহলে এটা আপনার দ্রুত মনে থাকবে, মনে হবে এবং মনে থাকবে। এইটার সব থেকে মানে কমপ্লিকেটেড পার্ট হচ্ছে এই জিনিসগুলো আপনি ভুলে যাবেন। কিন্তু আপনাকে যে মেমোরি টিপস দেওয়া হয়েছে সেটি যদি আপনি ফলো করেন, তাহলে এটি ভুলে যাবেন না। এটা আপনার লেখাও লাগবে না, জাস্ট এই যেভাবে আমি বললাম এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। পড়াটাকে আনন্দময় করে তুলতে হবে, তাহলে তো বোরিং লাগবে না। আপনার হাতে যদি 72 ঘন্টা সময় থেকে বেশি মাত্র না, কোনো একটা ইনফরমেশনকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরি নিতে গেলে কিছু পলিসি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেই পলিসিগুলো কি, আমাদের ব্রেইন কোনোটাই আপনার হচ্ছে ডেটা দেখে, মানে টেক্সট দেখে কোনো কিছু অ্যাকসেপ্ট করার জন্য রেডি না। আমরা তাকে বাই ফোর্স এটাকে অ্যাকসেপ্ট করাই। কিন্তু ব্রেইন যেটার জন্য রেডি থাকে সেটি হচ্ছে কি পিকচার। আপনি যখন এরকম করে ঘর ঘর করে যে আমি যেটা আপনাকে দেখালাম, আপনি যদি এইভাবে ঘর করে ঘর করে পড়েন, এই যে এরকম করে ড্র করবেন আঁকা পড়ার সময়, এরকম ড্র করবেন খাতায়। ড্র করে নেওয়ার পরে আপনি করবেন কি, ওই সেন্টেন্সটা, এই যে উর্মি, এটা এই সেন্টেন্সটা এভাবে এভাবে লিখবেন। লেখার পরে এইখানে আপনি পড়বেন এটা, আর এটার সাথে মিলাবেন। দেখবেন দ্রুত মনে হয়ে যাবে এই পিকচারাইজেশনের মাধ্যমে। এবং এটা যে হেল্পটা করবে আপনার, মানে আনবিলিভেবল, যে আপনার এটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে যতদিন আপনি চাইবেন। তো অনেক ধরনের টেকনিক গুলো আছে মেমোরাইজেশনের জন্য। জিনিসটি মূলত হচ্ছে যে আপনি যদি একবার পড়েন, এটা সারা জীবন মনে রাখা সম্ভব। জিনিসটি মনে রাখা সম্ভব যদি আপনি সেই এই পড়ার ক্ষেত্রে এই স্পেশাল টেকনিক গুলো অ্যাপ্লাই করেন। তো আমি মাঝে মাঝে একটু বলে যাবো, আমাদের এটার উপরে একটা সেপারেট প্রোগ্রামও রান হয়। তো আমি যতটুকু চেষ্টা পারবো আপনাকে মাঝে মাঝে আপনাদের মাঝে একটু শেয়ার করে যাবো। আপনারা এগুলো নোট নিয়ে নেবেন। আমি এগুলোকে নোট নেওয়ার থেকে বড় বড় জিনিস হচ্ছে পড়াশোনা, মানে এটাকে ইমপ্লিমেন্ট করা, প্র্যাকটিস করা। আপনি যদি আপনার ডিউরিং স্টাডি এটাকে ইমপ্লিমেন্ট করেন, তাহলে এটা সব থেকে বেশি রেজাল্ট হবে। এবং আপনি ধরেন হলোই না, হ্যাঁ, কিন্তু আপনার এটা সারা জীবন মনেই থাকবে না, কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করেন, কিছুদিন প্র্যাকটিস করেন, দেখবেন যেটা কাজ করতেছে আপনি নিজে বুঝতে পারবেন। আচ্ছা, আর রিভিশন মানে কি, রিভিশন মানে কখনো বই দেখে রিভিশন না, এটা মনে রাখেন। আপনি যদি বই দেখে রিভিশন করেন, সারা জীবনে কোনোদিন ওই পড়া মনে থাকবে না আপনার। আপনি পড়বেন, ভুলে যাবেন, পড়বেন সকালে, পড়বেন রাতে, বলবেন রাতে, বলবেন সকালে, বলবেন। এর নাম কেমিস্ট্রি। কেমিস্ট্রির সাথে যদি আপনি ভালো ব্যবহার না করেন, কেমিস্ট্রি আপনার সাথে ভালো ব্যবহার করবে না। দিস ইজ রিয়াল। কেমিস্ট্রির সাথে ভালো ব্যবহার না করলে কেমিস্ট্রি আপনার সাথে ভালো ব্যবহার করবে না। আর এটা যেহেতু আপনি সাবজেক্ট, আপনি জেনে বুঝে বা যেভাবেই হোক আপনি যেহেতু রসায়নে ভর্তি হয়েছেন, তো দিস ইজ ইউর সাবজেক্ট, দিস ইজ ইউর লাইফ। এই সাবজেক্টে যদি আপনি পছন্দ করতে পারেন, এই সাবজেক্টের ভিতরে যদি আপনি ঢুকতে পারেন, প্রচুর আনন্দ পাবেন। এবং এটি আপনার অনেকগুলো স্বাধীন পেশার দ্বার খুলে দিবে, যে যার জন্য আপনাকে চাকরির জন্য অন্য মানুষের উপরে ডিপেন্ড করতে হবে না, আপনি নিজেই চাকরি দিতে পারবেন। আর যদি আপনি চাকরি করতে চান, সেটারও কিন্তু অনেক সুযোগ আছে। শুধু কিছু টেকনিক্যাল দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হয়। কারণ হচ্ছে আজকের দিনে শুধু মাস্টার্স করে কেমিস্ট্রি বা কোনো একটা সাবজেক্টে মাস্টার্স করে সাথে সাথে চাকরি হয় না। তো এর জন্য কিছু প্যারামিটার অ্যাপ্লাই করতে হবে। আমরা এই ব্যাপারে অনেক আমাদের কাজ, টিচাররা কাজ করছে। আমি অনেকগুলো টিচারকে ট্রেন আপ করাইছি, তারা কন্টিনিউয়াসলি কাউন্সিলিং করে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি হচ্ছে
এই যে উপসংহার, উপসংহারটা কিন্তু দিবেন। কেন দিবেন উপসংহারটা? উপসংহারটা একজাক্টলি যে এরকমই দিতে হবে না, মানে এখান থেকে পড়ে, এই যে উপসংহারটা আপনি পড়লেন, পড়ার পরে আপনার আপনার ব্রেইনে এক ধরনের একটা ধারণা আছে, একটা কনসেপ্ট আসছে, সেই কনসেপ্টের উপরে বেস করে আপনি আপনার ভাষা লিখবেন, কোনো সমস্যা নাই উপসংহারে। এটা দেওয়ার উদ্দেশ্য কি? এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা এক্সেপশনাল, এবং এটা অনেকে দিবে না। আপনি যখন এভাবে গুছিয়ে উত্তর করবেন, যে এক্সামিনার খাতা দেখবে, ডেফিনেটলি আপনি 1 মার্ক হলে বেশি পাবেন অন্যদের থেকে। প্রাকৃতিক উৎস থেকে অ্যালকোহল বিশ্লেষণের অ্যাসিড পদ্ধতি ব্যাখ্যা করো এবং কেন পদ্ধতি বেশি ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করো। এখানে এখানে দেখেন, এখানে দেওয়া আছে ফিল্ট্রেশন, এখানে অ্যাসিড বেস ফ্রি অ্যালকোহলয়েড, এই যে মেকানিজম গুলো দেওয়া আছে এখানে। এই কোশ্চেন থেকে 2বার আসছে নাকি? প্রাকৃতিক উৎস থেকে অ্যাসিড বেস এক্সট্রাকশন পদ্ধতি আছে, পদ্ধতি উপরেরটা কি? উপরেরটা, হ্যাঁ, এই কোশ্চেনটা 2বার আসছে, হ্যাঁ, একই কোশ্চেন 2বার আসছে। তো হচ্ছে যে আপনারা যে কোনো একটা ফলো করলে হবে, যদি ডিফারেন্ট বক্স থেকে দেওয়া হচ্ছে মনে হয়, না একই তো মনে হচ্ছে, অসুবিধা নেই। আপনারা যে ও আছে এখানে, এটা আরেকটু অ্যাডভান্স লেভেল আছে, দুটো আনসার যেটা ভালো লাগবে সেটাই পড়ে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে প্রচিত্র ভাবে দেওয়া আছে একই জিনিস, মূলত কিছু তার ভিন্নতা রয়েছে। তো যেটা দুটোর মধ্যে যে অ্যান্সারটা আপনাদের কাছে বেশি কমফোর্টেবল মনে হবে সেটি পড়বেন, কোনো সমস্যা নাই। হোয়াই অ্যাসিড বেস টেস্ট ইজ মোস্ট ওয়াইডলি ইউজ, কেন এই অ্যাসিড বেস টেস্ট, এটা হচ্ছে রিনাউন্ড টেস্ট। অ্যাসিড বেস টেস্টটা হচ্ছে অ্যালকোহলিক নিষ্কাশনের একটা রিনাউন্ড টেস্ট। এটা কেন বেশি মানে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়, সেই কোশ্চেনটা আমরা উত্তরটা খোঁজার চেষ্টা করবো। আর সেই জন্য এখন দেখেন কি কি পয়েন্টের উপরে কেন এই পদ্ধতি সবথেকে বেশি মানে বেশি ব্যবহৃত হয়, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড এ একটা মেথড। তো এই মেথডটার কারণ হচ্ছে ইফিসিয়েন্সি। প্রথম কথা হচ্ছে, আপনি যখন প্ল্যান্ট থেকে কোনো একটা জিনিসকে এক্সট্রাক্ট করবেন, কোনো একটা ক্ষার বা অ্যাসিডকে বা কোনো একটা সল্টকে পিউরিফাই করবেন, তখন আপনার প্রথম টার্গেট কি? জিনিসটা যেন পিওর হয়। ভেজাল হলে ওইটা তো আপনার কোনো কাজ করবে না, যে উদ্দেশ্যে আপনি নিচ্ছেন সেটা কাজ করবে না, রেজাল্ট দিবে না। তো আপনার মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে পিউরিটি। তাহলে পিউরিটি একটা জিনিস, আর ইফিসিয়েন্সি একটা জিনিস, মানে অ্যালকালয়েডের ক্ষারীয় প্রকৃতি ব্যবহার করে সহজে পৃথক করা যায়। আর পিউরিটি একটা জিনিস, পিউরিটি হতে হবে। পিউরিটির ক্ষেত্রে আমরা কি ফিল্ট্রেশন অর্গানিক সলভেন্ট, বিশুদ্ধ অ্যালকালয়েড, মানে অ্যালকালয়েড, এই যে জিনিসটা আমরা এক্সট্রাকশন করছি অ্যাসিড ইউজ করে, সুতরাং এটা পিউরিটি শতভাগ হতে হবে। আর ইউনিভার্সালিটি প্রায় সব প্রাকৃতিক অ্যালকালয়েডের জন্য প্রযোজ্য, মানে এটার যে অ্যালকোহলটা আমরা নিচ থেকে নিব সেটা, এই যে অ্যাসিড বেস টেস্টটা, এটি সবার জন্য প্রযোজ্য হয়। আরেকটা হচ্ছে সেফটি অ্যান্ড স্ক্যাবিলিটি, বড় পরিমাণে সহজে প্রয়োগযোগ্য ওষুধ শিল্পে গুরুত্বপূর্ণ। মানে অ্যাসিড বেস টেস্টটা, এটা হচ্ছে যে কোনো লার্জ স্কেলে করা যায় এবং মেডিসিন ইন্ডাস্ট্রিতে অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হয়। তো আমরা এই পয়েন্টগুলোকে একটু যদি সাম আপ করি, তাহলে হচ্ছে যে সব থেকে অ্যাসিড বেস পদ্ধতি আপনার হচ্ছে ন্যাচারাল প্রোডাক্টের এক্সট্রাকশনের ক্ষেত্রে বা অ্যালকোলয়েড এক্সট্রাকশনের ক্ষেত্রে অ্যাসিড বেস পদ্ধতি যে গোটা ওয়ার্ল্ড ওয়াইড বেশি ব্যবহৃত হয়, এর পিছনে মেজর কারণ কয়টা? মেজর মেজর বা প্রমিনেন্ট কারণ হচ্ছে 4টা। কি কি? একটা হচ্ছে, একটা হলো ই সি এস ইউ, এইটা মনে রাখতে হবে। এটা কি? আমরা এটার সাথে দেখেন এফসু, এই যে এফসু, এফসুটা মনে রাখতে হবে। এফসুটা কি? এফসুটা হচ্ছে অ্যাসিড বেস যে এক্সট্রাকশন মেথড রয়েছে, এটা মানে মোস্টলি ইউজড কেন, ওয়ার্ল্ডে সব থেকে বেশি ব্যবহৃত হয় এই অ্যাসিড বেস এক্সট্রাকশন পদ্ধতি কেন? এর কারণ হচ্ছে এফসু। এফসুটা মনে রাখবেন কিভাবে? দেখেন অ্যাপেক্স এর সাথে একটা মিল আছে, ওর সাথে মিলিয়ে মিলে সাউন্ডটা অনেকটা অন্যরকম মিলে, সুতরাং অ্যাপেক্স মনে রাখলে আপনার এফসু মনে থাকবে। তো অ্যাপেক্স জুতা কেন ভালো? কারণ হচ্ছে এটা বাংলাদেশের সব থেকে বেশি বাটার পরেই অ্যাপেক্স চলে, মানে ওই ব্র্যান্ডের গুলোর ভিতরে। এটার কারণ কি? কারণ হচ্ছে যে এটা ভালো। আপনার এখানে এই অ্যাসিড বেস ডিস্ট্রাকশন মেথড সব থেকে বেশি ব্যবহৃত হয় কেন? কারণ হচ্ছে এটা ভালো। এই অ্যাসিড সাথে নকলে ই দিয়ে কি? ই দিয়ে হচ্ছে এফিসিয়েন্সি, ই ডাবল এফ আই ই এন সি ওয়াই, এফিসিয়েন্সি যেটা। আর পি দিয়ে কি? পি দিয়ে হচ্ছে পিউরিটি, এই যেটা। আর এস দিয়ে কি? এস দিয়ে হচ্ছে সেফটি অ্যান্ড স্ক্যাবিলিটি। আর ইউ দিয়ে ইউনিভার্সালিটি। এই কারণেই এই মেথডটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। তো এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনার, সাথে ওয়ার্ডটা মনে থাকলে আপনার পড়া মনে থাকবে।
তো এটা হলো আমাদের এটা ইনস্ট্রাকশন মনে রাখার, দীর্ঘদিন মনে রাখার জন্য। এটা কিন্তু এমন না যে আপনি দুইবার তিনবার দেখলে মনে হয়ে যাবে সাথে সাথে, কিন্তু এটা ভুলে ভুলে যাবে। তাহলে উপায় কি? টেকনিকটা কি? মেমোরি টেকনিকটা কি? মেমোরি টেকনিক হলো যে যখনই আপনার পড়া শেষ হবে, ধরেন আপনি একটা কোশ্চেন পড়লেন, পড়ার পরে আপনি মনে করলেন যে আমি এখন একটু 5 মিনিট বিরতি নিব। এই 5 মিনিট যে বিরতি নিবেন, এই 5 মিনিটে আপনি কারোর সাথে কথা বলবেন না, আপনার নিজের ডেস্কে বসে থাকবেন, টেবিলে বসে থাকবেন। দেন আপনি যা পড়লেন প্রথম থেকে শেষ পর্যন্ত মনে মনে রিভিশন দিবেন। যদি রিভিশন দিতে 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 পারেন, মানে পড়া শেষ হলো আপনার, এখন আপনি উঠবেন, উঠার আগেই উঠার আগেই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কি করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা রিভিশন দিবেন। মনে মনে রিভিশন দিবেন যে আমি যা পড়লাম তা আমি রিভিশন দিতে পারি কিনা। যখন রিভিশন দেওয়া হয়ে গেল, আপনি যখন পারলেন, যদি না পারেন তাহলে কি করবেন, যেখানে পারলেন না ওইটুকু আবার দেখে নেবেন, যে আবার প্রথম থেকে রিভিশন দিবেন। তো যখন ও মনে করলো যে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনে মনে রিভিশন দিতে পারেন, ঠিক আছে, রিভিশন দেওয়া হলো, বই বন্ধ তো বন্ধ, রিভিশন দেওয়া শেষ। এরপরে আপনি 1 ঘন্টা পরে লিখে রাখেন যে কখন আপনি এটা শেষ করেন, 1 ঘন্টা পরে অবশ্যই আবার রিভিশন। তাহলে কি কি বললাম বুঝতে পারছেন কি? আমার একটা কোশ্চেন পড়া শেষ হলো, শেষ হওয়ার পরেই যখনই শেষ হলো তখনই আমি বইটা বন্ধ করে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দেবো। আমি পারলাম, পারার পরে তো বইটা বন্ধ করে 1 ঘন্টা পরে আমি আবার রিভিশন দিব। রিভিশন যদি তখনও পারি, তাহলে যদি না পারি কি করবো, তাহলে দেখে নেবো, দেখে আবার প্রথম থেকে রিভিশন দেবো। 1 ঘন্টা পরে আপনি পারলেন, দেন হচ্ছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে মিনিমাম 3বার রিভিশন দিতে হবে। যদি আপনি এই কাজটা করেন, তাহলে ওইটা ইনফরমেশনটা বলা হচ্ছে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যাবে। এবং যদি যায় তাহলে সেটা আপনি আর ভুলবেন না। এখন আপনি এই যে 72 ঘন্টার মধ্যে 3বার দিলেন, তারপর জীবনে রিভিশন দিলেন, তাহলে হবে? তাহলে হবে না। তাহলে তাহলে পরবর্তী রিভিশন গুলো কিরকম হবে? পরবর্তী রিভিশন গুলোর ক্ষেত্রে পার্সন টু পার্সন ভেরি করে। যেমন কারোর ক্ষেত্রে 7 দিনে একবার দিলে হয়, কারোর ক্ষেত্রে মাসে একবার দিলে হয়, কারোর ক্ষেত্রে 15 দিনে একবার দিলে হয়, ইত্যাদি। মানে এটা ডিপেন্ড করে আপনি কত মনোযোগের সাথে প্রথম স্টেপটা করাচ্ছেন। প্রথম স্টেপ হচ্ছে এটা, এই যে 72 ঘন্টার মধ্যে যেটুকু বললাম, এটি এমন একটা রুলস যে এই রুলস এর মাধ্যমে আপনি যে কোনো ইনফরমেশনকে, অলমোস্ট অলমোস্ট যে কোনো ইনফরমেশনকে আপনি শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরি দিতে পারবেন। মানে একবার করবেন, লাইফ আর কোনোদিন ভুলবেন না। কিছু ব্যতিক্রম আছে যেগুলোর জন্য অন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এটাই হচ্ছে যে মানে আমরা আমাদের এই ইনফরমেশন গুলো না জানার কারণে আমরা এই যে বোকার মতো বারবার পড়ি, এবং অনেক পড়াশোনা রেজাল্ট খারাপ, অনেক পড়াশোনা করার পর রেজাল্ট খারাপ, এবং বিরক্ত হয়ে যায়, আমার মেধাই খারাপ। আসলে খারাপ মেধা বলে কোনো কিছু নাই। সবার মেধা হচ্ছে টুকরো। সবাই কিন্তু সুপার মেধা সম্পন্ন, সবাই, এভরিওয়ান, কারোরই মেধা খারাপ না। শুধু ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে আপনি টেকনিক জানেন না, কি করে একটা তথ্য বা একটা ইনফরমেশনকে আমি পড়লাম সারা জীবন মনে রাখবো, আর অন্যজন সেটা জানে বা অ্যাপ্লাই করে। তো এখন তার মানে হচ্ছে যে আপনি যদি চান যে জীবনের যে কোনো পরীক্ষায় টপার হওয়ার জন্য, এটা একদম ওয়ান টু ব্যাপার, যে কোনো পরীক্ষা টপার বা টপার স্কুলে যারা টপার হয়েছে তাদের সমকক্ষ পরিমাণ স্কোর করা, শুধু জানতে হবে আপনাকে টেকনিক, আর কিছু না। তো আমরা পরের পরের ধাপে যাচ্ছি, এবং এই জন্য ওই যে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করা, তার মানে এই না যে আপনার কেমিস্ট্রি আবার হচ্ছে যে অন্য যে কোনো সাবজেক্টের তুলনায় কেমিস্ট্রি আপনি দ্রুত ভুলবেন। কিন্তু যদি আপনি সেই ইনফরমেশনটাকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নেন, ধরেন আমরা এটা এটা আরেকটা জিনিস আমি একটু ব্যাখ্যা করি যেটা আপনাদের হেল্প করবে পড়াশোনার জন্য। সেটি হচ্ছে, ধরেন এটি হচ্ছে আমার মেমোরি, ঠিক আছে, এটি হচ্ছে আমার মেমোরি। তো এই মেমোরিকে এখানে এই যে ফ্রন্টাল পার্ট, এই ফ্রন্টাল পার্ট হচ্ছে আমার হিপোক্যাম্পাস কোথায়, এই যে এখানে, এখানে। তাহলে এইখান থেকে আমার হিপোক্যাম্পাসটা হচ্ছে ওইখানে, হিপোক্যাম্পাসটাকে আমি অন্য কারণ দিচ্ছি বোঝার সুবিধার্থে। ধরুন এটা হচ্ছে আমার হিপোক্যাম্পাস, এখানে আমার তথ্যগুলো সব জমা থাকে, কোটি 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 তথ্য, আনবিলিভেবল, আপনি আপনার স্বপ্নেরও বাইরে, না আপনার কল্পনারও বাইরে এত তথ্য আপনি মনে রাখতে পারেন। তো এইখান থেকে ইনফরমেশনটাকে আপনাকে এখানে পাস করাতে হবে, এটি এমনি এমনি যায় না। এখন এখান থেকে এখানে পাস করানোর জন্য আমাদের কি কি অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে একটা ছোট্ট প্রসেস বলেছি, সব ইনফরমেশন এভাবে যাবে না, আরো অনেক প্রসিডিউর আছে, কোনটা ক্ষেত্রে কি করতে হবে এগুলোর জন্য স্পেশাল টেকনিক কিছু রয়েছে, সে অনুযায়ী করতে হবে, করলে ইনফরমেশন গুলো যাবে। তো আমি চেষ্টা করবো যেটা যখন যেভাবে যতটুকু পারা যায় গাইড করার জন্য এই পরের ভাগ থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে গেল, এখান থেকে আবার আপনি যখন মনে করার চেষ্টা করবেন তখন রিকল হতে হবে। এই যে পাথওয়েটা এখান থেকে আসবে, এখান থেকে আবার যাবে, আপনি যখন চাইবেন তখন এখান থেকে আবার তথ্য এখানে ভিজিবল হতে হবে। এই যে ভিজিবল হওয়ার প্রসেস, এখানে অনেকগুলো ব্যাপার আছে, এর মধ্যে ফুডও আছে। ফুড মানে কিছু খাবার, এই খাবারগুলো খুব দামি খাবার তাও কিন্তু না। কিছু খাবার আছে যে খাবারগুলো আপনি যদি স্টুডেন্ট লাইফে ভালো মানে ভালো মানে কি বেশি পরিমাণ খেতে হবে না, একটু অল্প পরিমাণ ইনটেক করেন,
তাহলে আপনার মেমোরি সুপার ফাস্ট হবে। আপনার মেমোরি সুপার ফাস্ট হবে, আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে মানে এত এত ভালো ব্রেন আপনার, আপনি নিজেই নিজেকে ধন্যবাদ দেবেন। তো এই জিনিসগুলো আপনাকে করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি একবার করে সব মনে রাখবেন, এটা যদি আপনার টার্গেট হয়, তাহলে আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে এবং এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। এটা শেখা খুব কঠিন কোনো কাজ না, সিম্পল কাজ। পড়ার যখন আপনি পড়বেন, পড়ার ফাঁকে ফাঁকে কোন জিনিসগুলোকে কিভাবে মনে রাখতে হয় সাইন্টিফিক্যালি, সেই তথ্যগুলো আপনাকে জানতে হবে, জেনে আপনাকে প্র্যাকটিস করতে হবে। জীবনের আমি আপনাকে এই আম, আহ, যেই যখন এই ভিডিওটা দেখবেন বা কোর্সটা কিনবেন, যখন এই কোর্সগুলো করবেন, আমি শুধু একটা জিনিস আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আপনি আজকে যেখানে যে অবস্থা জেলে ধরে থাকেন না কেন, যে মানে যেই বয়সে যেখানে যে অবস্থা থাকেন না কেন, আপনি শুধু এই কথা জেনে রাখেন, জীবনের যে কোনো পরীক্ষায় টপার হওয়াটা হচ্ছে একটা মাইন্ড গেম। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, জাস্ট ইউ হ্যাভ টু লার্ন দ্য প্রসেস, আর নাথিং এলস, নাথিং এলস। ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন ইউ ক্যান মেমোরাইজ। আপনার মেমোরি, আপনি যদি সুস্থ মানুষ হন তাহলে আপনার মেমোরি সুপার ফাস্ট, এবং আপনি যা চাইবেন তাই করতে পারেন, যা চাইবেন তাই করতে পারেন। শুধু দরকার হচ্ছে আপনার মানসিকতা এবং রাইট ওয়েতে কাজ করা। এই জন্য অনেক কিছু সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। আপনি একক ভয়ে পারবেন না। মানে একক ভয় মানে হচ্ছে, আপনার যদি একজন মেন্টর না থাকে, আপনার যদি একজন গাইডেন্স না থাকে, আপনার যদি একটা নির্দিষ্ট রুলস এর মধ্যে না থাকে, নির্দিষ্ট প্রসিডিউরের মধ্যে না থাকে, তাহলে আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন এবং আপনার সময় নষ্ট হবে। আপনি কিভাবে সময় নষ্ট হলো সেটাও আপনি টের পাবেন না, কিন্তু আপনার হয়ে যাবে সময় নষ্ট এবং আপনি এটা পাবেন না। তো আমরা চলে যাচ্ছি যে যে কোনো কাজের জন্য আপনার একজন মানে ফলোয়ার থাকতে হবে, মানে যাকে আপনি ফলো করবেন, যাকে আপনি অনুসরণ করবেন, যার ইনস্ট্রাকশন আপনি ফলো করে একটা আপনার টার্গেট ফিল আপ করবেন। মানে একটা গাইডেন্স আপনার লাগবেই লাগবেই লাগবে, একটা রেগুলেশন আপনার লাগবেই লাগবে লাগবে, একটা প্রসিডিউর আপনাকে ফলো করতেই হবে যদি সফল হতে চান বা কোনো একটা জায়গায় সফল হতে চান। আপনি যদি নিজে নিজে খুব কঠোর হন নিজের প্রতি, তাহলে তো সম্ভব, নিজে নিজে পারবেন। বাট সেই ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে, যে আপনার নিজের কন্ট্রোলিং থাকতে হবে, অর্থাৎ আপনি ইউ ক্যান ডু এনিথিং হোয়াট ইউ ওয়ান্ট। আসলে আপনি যেটা চান সেটা আপনি করতে পারেন, এই মানসিকতা যদি আপনার থাকে বা যদি আপনি করতে পারেন, তাহলে অনেক ক্ষেত্রে গাইডেন্স ছাড়া এটা সম্ভব। বাট বেটার হচ্ছে কোনো একটা মেন্টরশিপের সাথে থাকা এবং সেই অনুযায়ী থাকা। যেমন আপনি এই ধরনের অনার্স কমপ্লিট করবেন, অনার্স কমপ্লিট করার জন্য একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন আছে না, কখন পরীক্ষা দিবেন, কখন ভর্তি হবেন, কখন ফর্ম ফিল আপ করবেন, কখন আপনার প্র্যাকটিক্যাল হবে ইত্যাদি। এই রুলস গুলো না থাকলে আপনার একটা অনার্স কমপ্লিট জীবনে হইতো হইতো না, ঠিক সেরকম ভাবে। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে আরেকটা কোশ্চেন, টেস্ট অফ অ্যালকোহল। এই দিয়ে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই দুইটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন থাকবে এখান থেকে, বুঝে গেছে আমার কথা? দুটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন থাকবে এখানে হচ্ছে ড্রাগন ড্রপ মেলস অ্যান্ড ওয়ার্ডনাট টেস্ট। এই দুটো খুব ইম্পর্টেন্ট। এটি কাজ হচ্ছে, এই টেস্টটা মূলত এখানে এটা কিছু কাজ মানে ই নাই, মানে অন্য কোনো নাই, আপনার জাস্ট এই চারটা মুখস্থ করে ফেলবেন, ওই যে যেভাবে আমরা রিয়াকশন মুখস্থ করি কিছু কিছু ক্ষেত্রে, ওই রকম করে। ড্রাগন ড্রপ টেস্ট এখানে হচ্ছে প্যারামিটার, রিএজেন্ট কি ব্যবহার করছি, প্রিন্সিপাল কি, আর হচ্ছে আউটপুট কি, অবজারভেশন কি। এইখান থেকে মেয়র টেস্ট, ওয়ার্ডনার টেস্ট আর হ্যাগার্স টেস্ট, এটা হলো, এখানে হচ্ছে যে আপনার অ্যালকোহলিক সিনথেসিস বা ডেফিনেশনের সংজ্ঞা হচ্ছে এটা, যে অ্যালকোহল হলো প্রাকৃতিক নাইট্রোজেন যুক্ত খাদ্য যৌগ, যেটা আমরা আগে বলেছি সাধারণত অ্যালকোহল শনাক্তকরণের তালিকা, পরীক্ষার তালিকা। এই টেস্টগুলোর মাধ্যমে আমরা অ্যালকোহল গুলোকে শনাক্ত করে থাকি যে কোন টেস্টে কি হবে। তো এটা কি করতে হবে, এটা ডেফিনেটলি আপনার হচ্ছে যে টেস্টের নাম হচ্ছে এটা, রিয়েজেন্ট কি ব্যবহার করবেন সেটা মনে করবেন, এবং প্রিন্সিপাল নীতি কি এটা হবে, এবং অবজারভেশন এটা, এবং ওইভাবে লিখতে হবে। রিয়াকশন প্রিন্সিপাল সিম্পলিফাইড, এটাকে এই যে এখানে আমরা যেটা পড়েছি, এগুলোকে আমরা রিয়াকশন আকারে লিখেছি। এখানে দেখেন রিয়াকশন আকারে এত অ্যালকালয়েড এত, তা এই জিনিসটা, এই যে এটাকে যদি আপনি অ্যাভয়েড করেন কোনো সমস্যা নেই। এটাকে যদি অ্যাভয়েড করেন 4 নম্বর, এই 5 নম্বর এই পর্যন্ত, এটাকে যদি অ্যাভয়েড করেন কোনো সমস্যা নেই। আহ কিন্তু এই ফ্লো চার্টটা দিবেন, এটা দিবেন, এই অংশটুকু দিবেন পরীক্ষার জন্য এই পর্যন্ত। এটা হাতে লিখে প্র্যাকটিস করতে হবে, এটা মনে মনে করে হাতে লিখবেন, ধারাবাহিকভাবে লিখবেন এখান থেকে, দেখে দেখে প্রথমে 2-3বার দেখে লিখবেন যে প্ল্যান্ট এক্সট্রাকশন, তারপর একটা কি, এভাবে লিখবেন, 2বার দেখা করে মনে হয়ে যাবে। আর এই অংশটুকু অ্যাভয়েড করতে পারেন, এই যে রিয়াকশন যেটা দেওয়া আছে 3 নম্বরের যে অংশ, 3 নম্বর, এখান থেকে এটা 2, এখান থেকে 3, এখান থেকে 4, এটা সিকোয়েন্সিয়ালি নাই, কিন্তু এটা আপনি এক্সপেক্ট করতে পারেন। এই প্রসিডিউরটা এখান থেকে আমরা না দিলে হচ্ছে, আমি যদি এটাকে একটু ব্লক করে দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি যেহেতু ধীরে দিচ্ছি, যেমন ধরেন এখান থেকে এই অংশটুকু দরকার নেই, ঠিক আছে, এই অংশটুকু আমরা দিব না। তারপরে
যার এই অংশটুকু দিব না, এখান থেকে দিব না, এখান থেকে এই যে এই পর্যন্ত, এটুকু এখান থেকে নিতে। তো এই অংশটুকু বাদ দিলে দিতে পারেন, আর যদি মানে কেউ দিতে পারেন তাহলে ভালো, বাট এটা ম্যান্ডেটরি না, এটা মনে রাখতে হবে। এই কোশ্চেনের জন্য এইটা আমরা দিব, এইটা এখান থেকে আমরা দিব, এটুকু দিচ্ছি। এই নোট এটা কিন্তু হচ্ছে আপনাদের বোঝার জন্য যে ফ্রিকুয়েন্টলি ব্র্যান্ড ড্রাফট মেয়র চ্যানেলটা ব্যবহার করা হয়, কারণ এগুলি সবচেয়ে সংবেদনশীল এবং নির্ভর। এই যে এখানে কোশ্চেন আরেকটা হইতে পারে, কেন এই টেস্টগুলোকে আপনার অ্যালকুলার ডিস্ট্রাকশনে ব্যবহার করা হয়, কারণ এটা হচ্ছে অনেক বেশি নির্ভরযোগ্য সেই কারণে। আচ্ছা, তাহলে এটা গেল। তো এই পর্যন্তই আমরা এটা রাখছি। এরপরের ভিডিওতে আমরা এই যে 5 নম্বর একটা আছে, পয়েন্টস অফ অ্যান্সার রাইটিং, এটা এটা আচ্ছা, এটা দরকার নাই, এই 5 নম্বর না, এই পর্যন্ত দিবেন, এই ডায়াগ্রাম পর্যন্ত দিবেন, ঠিক আছে? এই ডায়াগ্রাম পর্যন্তই দিবেন, এই যে এই পর্যন্ত, এই যে এখান থেকে দেখা দিই, এই পর্যন্ত, এই পর্যন্ত আপনার অ্যান্সার এখানে শেষ হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে নোট একটু অতিরিক্ত আছে, এই অংশটুকু আসলে দরকার নাই, কারণ ঢাকা ইউনিভার্সিটির কোর্সও এটার সাথে ম্যাচ করে। তো ওদের একটু সিলেবাসটা একটু অ্যাডভান্স, ওখানে একটু আর কি বেশি অ্যাড করতে হয়। তো এই জন্য আমরা এটা এখান থেকেই কভার করবো। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এই ভিডিওটা শেষ করছি, এর পরের অংশে আমরা বাকি নোটের বাকি অংশগুলো আলোচনা করবো।